আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজির দিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নতুন অধ্যায়, তাই না? সেকেন্ড পার্ট 4 অধ্যায়। আজকে আমাদের নতুন সেকেন্ড পার্ট 4। তো দেখো আমাদের 4 অধ্যায়ে রক্ত ও সঞ্চালন। তোমাদের 3 অধ্যায়ের কোনো সমস্যা থাকলে তার আগে প্রশ্ন করে নিতে পারো। যদি কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে তাহলে বলে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, মনে হয় নাই, কারণ সবকিছুই তো বলেছি নাকি? আর তো নতুন কোনো কিছু বলার নাই। যা কিছু বলার ছিল সব বলে দিয়েছি নাকি? আচ্ছা, তাহলে দেখো হিউম্যান ফিজিওলজি, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। আমরা প্রথমে এখানে একটা সংজ্ঞা আছে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে। সেটা হলো রক্ত সম্বন্ধ কাকে বলে। হ্যাঁ, তাহলে রক্ত বাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। এখানে একটা এমসিকিউ আছে। ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে সাল সহ লাগবে 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন। সাল সহ লাগবে। হ্যাঁ, আচ্ছা, দুইটা এসিটি আছে, যদি তোমাদের শীত লাগে তাহলে একটু বলো আর কি। হ্যাঁ, একটা দেবো। কোন দিকে দেবো বলো, মানে কোনটা রাখবো? ওই দিক রাখবো, তোমাদের তো সমস্যা নাই, তাই না? এখন এসি দেয়া হবে ঝামেলা। হ্যাঁ, এসি ঝামেলা হবে। কেউ বলবে এসি দিতে, কেউ বলবে এসি বন্ধ করতে। আচ্ছা, এদিকে একটা বন্ধ রাখা ভালো, কারণ এটা সুই ওঠানো যায় না। আচ্ছা, এরপরে দেখো রক্ত কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসছে। রক্তরস নামক তরল থেকে ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে। সহজ কথা আর কি, যে 1 মার্কের জন্য অত বড় করে লেখার দরকার নাই আর কি। আচ্ছা, এখানে কিছু কথা আছে। তারপরেও যে রক্তের মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ইলেকট্রোলাইট মানে কি? আয়ন, বিভিন্ন ধরনের আয়ন। হ্যাঁ, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এইগুলোকে বলা হয় ইলেকট্রোলাইট। আমাদের যে ইলেকট্রোলাইট, এটাও কিন্তু পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষার সময় ইলেকট্রোলাইট পরীক্ষা করা হয়। তো ওটার যদি কম বেশি হয় তাহলে কিন্তু শরীরে নানান সমস্যা দেখা দেয়। বুঝতে পারছো? তো এই জন্য বিনা প্রয়োজনে স্যালাইন খাইতে হয় না। তোমার ধরো যে গরম লাগছে, তুমি চিন্তা করলে খাই, তোমার দরকার নাই, কিন্তু ইলেকট্রোলাইট বেড়ে যেতে পারে। হ্যাঁ, এটা তোমার শরীরের জন্য মারাত্মক ক্ষতি, অনেক অর্গানকে ড্যামেজ করে দিতে পারে। হ্যাঁ, বেশি ইলেকট্রোলাইট। বুঝছো? এই জন্য বিনা প্রয়োজনে কোনো কিছু খাওয়া যাবে না। এমনকি নিয়ম কি, খিদা না লাগলেও নাকি খেতে হয় না, খিদা লাগলে খেতে হয়। আমরা তো খিদা লাগার সুযোগই দিই না, তার আগেই খাই বেশিরভাগ সময়। হ্যাঁ, ঠিক না? খিদা লাগলে তোমার যতটা টেস্ট লাগবে খাবারে, খিদা না লাগা অবস্থায় খেলে অত টেস্ট লাগবে না। যেটা আমরা বুঝতে পারি ইফতারের সময়, তাই না? ইফতারের সময় খাবারের টেস্ট বেশি না? হ্যাঁ, খিদা লাগে তাই, ওই জন্য টেস্ট বেশি। ওরকম টেস্ট কি সারা বছর আর পাই? হয় না। আচ্ছা, বিয়ের বাড়িতে খাওয়া যায়, ওই খাবারটা আমার মনে হয় বাড়িতে খেলে বেশি টেস্ট লাগবে। বিয়ের বাড়িতে হ্যাঁ, অনেকে টেস্ট করে খায় অবশ্য। আমার কি মনে হয় স্যার জানেন, কোনো দাওয়াত দিলে দাওয়াতের বাড়ি থেকে আসার পরে মনে হয় যদি এই খাবারটা যদি আমাকে কেউ বাড়িতে দিয়ে যায় তাহলে বেশি টেস্ট লাগে। যতটুকু খাওয়াই আমরা খাইতে পারি না বিয়ের বাড়িতে, ক্যান্টিনের বসে খাইতে পারি না। আচ্ছা, তাহলে এরপরে দেখো যে হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন মানে প্রতিরক্ষা কোষ। ইমিউন মানে প্রতিরক্ষা কোষ। ইমিউন সিস্টেম মানে প্রতিরক্ষা কোষের যে আমাদের শরীরে যে শ্বেতকণিকাগুলো আছে, হ্যাঁ, এই সবগুলোকে একসাথে ইমিউন সিস্টেম বলা হয়। শ্বেতকণিকা ইত্যাদি গ্রহণ করে কার্বোহাইড্রেট ও বর্জ্য পদার্থ ব্যবহার করে। এগুলো এমসিকিউর জন্য পড়তে হবে। একজন সুস্থ মানুষের 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তবে এটা আবার অন্যভাবে এই কথাও বলা আছে, ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 5 থেকে 6, কিন্তু মেয়েদের ক্ষেত্রে 4.5 থেকে 5.5। এটা আছে কোথায় জানেন? মেয়েদের কম, 4.5 থেকে 5.5 পড়েছি এখানে। স্যার এই বইতেও আছে, আমরা পড়ছি। এই তো এটা মনে হয় হিমোগ্লোবিনের পরিমাণ, সরি। আচ্ছা, যাই হোক, অন্যভাবে আছে, এটা মনে রাখো 4.5 থেকে 5.5। আচ্ছা, তাহলে হলো দেহের মোট ওজনের 8%। রক্ত হলো দেহের মোট ওজনের 8%। রক্ত সামান্য ক্ষারীয়।
সেই জন্য দেখবা রক্ত কিন্তু একটু নুনটা লাগে, কারো যদি দাঁতে রক্ত বের হয় তাহলে বুঝতে পারবে, তাই না? একটু নুনটা, খারিও তাই। এর পিএইচ এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা মেডিকেল এডুকেশন অনেকবার আসছে। রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, সর্বোচ্চ 7.8 পর্যন্ত স্বাভাবিক ধরা হয়। হ্যাঁ, তাপমাত্রা এটাও গুরুত্বপূর্ণ, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, অবশ্যই পানির তুলনায় এখানে অনেক ধরনের পদার্থ থাকে যার জন্য ঘন হয়, তাই না? তাই আপেক্ষিক গুরুত্ব একটা সাপেক্ষে আরেকটা আপেক্ষিক গুরুত্ব মানে, তাই না? এটা হলো বেশি। এরপরে একটা শব্দ আছে দেখো, যে লাস্ট 2 লাইন, সেটা হলো রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। সান্দ্রতা মানে কি বলো তো? সান্দ্রতা বল হচ্ছে সান্দ্রতা হচ্ছে 18 ভাগ। ঠিক আছে, তবে ব্যাপারটা হলো এরকম, ওই যে প্লবতা সান্দ্রতা প্রবল কাজ করে যখন পানিতে কোনো কিছু ডুবানো। হ্যাঁ, মানে বয়ে চলার সময় সে কতটুকু বাধা পাচ্ছে, এটা একটা আমলের মধ্যে হচ্ছে এই পানি ধরো যে বাধা পাবে না সেভাবে, কিন্তু রক্ত কি বয়ে চলার সময় বাধা পায় না? ওই বাধা পাওয়ার যে প্রবণতা ওইটাকে সান্দ্রতা বলে। বাধা পাওয়ার যে প্রবণতা, রক্তনালীর মধ্যে বয়ে চলার সময় পানি যেভাবে চলবে সেভাবে কি রক্ত চলতে পারবে? তো ওই জন্য বলছে রক্তের সান্দ্রতা পানির চেয়ে 5 গুণ বেশি, মানে বাধা পায় 5 গুণ বেশি, বাধা পায় 5 গুণ বেশি। এমনি পানি তো ওরকম বাধা পাবে না। হ্যাঁ, তোমাদের 10-এ আসার কথা না, তো আমি তো 10-এ 13-তে মনে হয় শুরু করলাম, তাই বলতে হবে যে প্রাইভেট আছে না। আচ্ছা দেখো, আমরা প্রথম পৃষ্ঠাতেই আছি, এমসিকিউ দেখাচ্ছি আর কি। তাহলে সান্দ্রতা বুঝলাম, রক্তের সাধারণ কার্যাবলী, এটা কিন্তু সৃজনশীল হিসেবে বোর্ড পরীক্ষায় আসছে। এটা 10টা পয়েন্ট লিখতে হবে, যে কোনো 10টা লিখলে হবে। এতগুলো লিখতে হয় 4 মার্কের আসে 4 মার্কে যেন 8টা লিখবো, 10টা লিখবো না, যখন বেশি থাকে না তখন একটু বেশি লিখতে হয়, আরে আবার এমনি লিখতে পয়েন্ট থাকে। করে লিখলে এমনিতে মার্ক দেবে। পয়েন্ট করে লিখতে। আচ্ছা, এখানে মনে হয় না যে না বোঝার মতো কিছু থাকার কথা। হ্যাঁ, হোমিওস্ট্যাসিস তো জানোই, তাই না? না বোঝার মতো কিছু নাই, এই জন্য এখানে আর কিছু সময় নষ্ট করছি না। ঠিক আছে, আছে কিছু বলে মনে হয় এখানে না বোঝার মতো কিছু না। এবার দেখো রক্তের উপাদান, হ্যাঁ আছে কিছু, আচ্ছা থাকলে পরের দিন বলো। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি রক্তের রক্তের হচ্ছে যে রক্তরস, এটা হলো 55%, আর রক্তকণিকা হলো 45%। এটা বৈজ্ঞানিকরা কিভাবে জানছে? যে রক্তকে টেস্ট টিউবের মধ্যে নিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্রে দিয়েছে, দেওয়ার পরে দেখা যাচ্ছে রক্তের কি হয়, রক্তরসগুলো উপরে ভাসে, নিচে হলো লোহিত কণিকা, ভাসে। তো এইভাবে মাপছে, এভাবে মাপে দেখছে যে রক্তরসই হলো 55% আর কণিকা হলো 45%। বুঝতে পারছো? হাত কাটার পর রক্ত বের হওয়ার পর যে হলুদ কালার যে রসটা বের হয় ওটাকে রক্তরস। না, ওটা সিরাম বলা হয়, ওটা সিরাম বলা হয়। অর্থাৎ হলো যখন একবারে রক্ত জমাট বেঁধে যায় তখন রক্তের সামান্য কিছু উপাদান সহ পানিটা বের হয়ে আসে, রক্তরসের পানিটা। রক্তরসে সব কিছু আছে, সিরামে তো সব কিছু নাই। এটাও সেটা পার্থক্য। দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে এর পরের পৃষ্ঠায় যাও। এর পরের পৃষ্ঠায় দেখো রক্তরস সম্পর্কে। রক্তরসের মধ্যে আমাদের লাগবে কি, যে পানির পরিমাণ। অবশ্যই বলেছি তোমাদেরকে যে রক্তের মধ্যেও অনেক ধরনের এনজাইম আছে, অনেক কাজ করতে হয় রক্তকে, তাই না? হরমোন এনজাইম বিভিন্ন আছে, আর এইসবের যখনই হলো কোথাও এনজাইম থাকে তখন পানি অবশ্যই বেশি থাকতে হবে, তাই না? পানি কখনো কম থাকবে না, তাই এখানেও পানি বেশি, 90 থেকে 92% পানি। আর হচ্ছে জৈব কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10। রক্তরসের বিভিন্ন জৈব পদার্থ, জৈব মানে যার মধ্যে আমরা কার্বন আছে, সাধারণভাবে আমরা তাদেরকে জৈব পদার্থ বলি, কার্বন, হাইড্রোজেন। হ্যাঁ, শুধু কার্বন থাকলেও যৌগ বলা যায়, তাহলে সাধারণভাবে এটা বলা হয়। অজৈব হলো যার মধ্যে কার্বন নাই, তাই না? তারা হলো অজৈব। তাহলে এটা মনে রাখবো, জৈব হলো 7 থেকে 9% আর অজৈব হলো 0.9%। এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, এমসিকিউর জন্য। আচ্ছা, তারপরে দেখো যে অজৈব পদার্থ রক্তরসে অজৈব পদার্থের পরিমাণ আগেই তো আছে, এটা 9%। তবে এই অজৈব পদার্থ কি কি, এটা কখনো আসতে দেখা যায়নি। হ্যাঁ, তারপর এমনি একটু রিডিং মনে রাখো হালকা পাতলা।
এরপরে হলো প্লাজমা প্রোটিন, রক্তের জৈব পদার্থের মধ্যে কিছু প্লাজমা প্রোটিন মানে রক্তরসের যে প্রোটিন, প্রোটিনের পরিমাণ হলো 7.5% প্লাজমা প্রোটিনের মধ্যে। এগুলো আবার আসছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলো সবই হচ্ছে রক্তরসের মধ্যে থাকে। রক্ত জমাট বাঁধার সময় যে আমরা জানি ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন এগুলো শিখবো আমরা কিভাবে জমাট বাঁধে। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ থাকে যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন আর হলো অ্যামোনিয়া। জ্যান্থিন মানে হলুদ, হলুদ জাতীয় পদার্থ, এটাই হলো জ্যান্থিন। অন্যান্য উপাদান সবগুলাই এমসিকিউ। অন্যান্য উপাদান রক্তরসের কাজ একবার কিন্তু কোনো একটা বোর্ডে আসছে আমি দেখছি, এই জন্য রক্তরসের কাজটা সৃজনশীল হিসেবেই করতে হবে। এটা 8টা পড়লে হবে, 4 মার্কের আসতে দেখছিলাম। হ্যাঁ, তাহলে 8টা পড়লে হবে। আচ্ছা, রক্তরসের কাজের মধ্যে না বোঝার মতো কিছু আছে বলে মনে হচ্ছে? বলো তো, রক্তরসের কাজের মধ্যে রক্তরসের কাজের মধ্যেও মনে হয় না বোঝার কিছু নাই। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি রক্তকণিকাতে যাই। রক্তকণিকা কাকে বলে? 13 কোশ্চিন, যদিও কখনো আসেনি কিন্তু দিতেই পারে। রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে রক্তকণিকা বলে। এগুলো হিমাটোপোয়েসিস। রক্তকণিকা তৈরি, পোয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। হ্যাঁ, হিম মানে রক্ত, মানে রক্ত তৈরির প্রক্রিয়াকে হিমাটোপোয়েসিস বলে। রক্ত তৈরির প্রক্রিয়া, হ্যাঁ প্রক্রিয়া। পোয়েসিস মানে তৈরির প্রক্রিয়া, পোয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। পোয়েসিস প্রসেস থেকে, হ্যাঁ প্রসেস থেকে পোয়েসিস। তাহলে রক্ত তৈরির প্রক্রিয়া, রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, মূলত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া হলো হিমাটোপোয়েসিস। এখানে আমাদের এবার মনে রাখতে হবে যে রক্তকণিকা 3 ধরনের। এটা তো একবারে ছোটকাল থেকে জানি, তাই না? এটা তো মনে হয় জন্মগ্রহণ করার পর থেকে জানো নাকি? হ্যাঁ, রক্তকণিকা 3 ধরনের। তখন জানতাম শুধু রক্ত, তারপরে যখন থ্রিতে উঠলাম বিজ্ঞান বই ছিল। ছিল আমি নার্সারিতে থাকতে জেনেছি হিমোগ্লোবিন, তারপরে এগুলা সাধারণ দেখছো, ও নার্সারি থাকতে জেনেছে। কিছু মনে না, কি যেন পড়ছিলাম নার্সারিতে। আমাদের বই আমি নার্সারিতে মনে খালি একবার পড়ছিলাম, ও কখন শিখেছি, তারপরে 1 বছর ধরে তাহলে রক্তকণিকা 3 ধরনের, এটা তো আর বলার কিছু নাই। লোহিত কণিকা লাল দায়ী লোহিত, তাই না? লিগোস মানে বর্ণহীন বোঝায় বা সাদা বোঝায়। হ্যাঁ, এই কারণে লিগোস মানে বর্ণহীন মূলত, বা এটাকে শ্বেতকণিকা বলা হয়। অণুচক্রিকা খুবই ছোট, তাই এটাকে অণুচক্রিকা। মাইক্রোস্কোপিক দেখলেও খুব ছোট দেখায়। তাই প্লেটলেট কেন বলা হলো তাহলে? প্লেটলেট মানে ওই অণুচক্রিকাই বোঝায়। ওটার বাংলা ওই অণুচক্রিকাই বোঝায়। প্লেটলেটের বাংলায় অণুচক্রিকা। তো এখানে প্লেটলেট নাম দিলো কেন? ও প্লেটের নাম কেন দিল? আচ্ছা, তাহলে এটা আমি একটু দেখবো। হ্যাঁ, হায়ার লেভেল করে দেখলে আগামী দিন পড়বো। হ্যাঁ, আচ্ছা, প্লেটের নাম কেন দিল এটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, এইখানে এই চার্টটা, রক্তের যে বিভিন্ন উপাদানের যে চার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা পড়লে কিন্তু আগের গুলো আবার হয়ে যায়, তাই না? তাহলে এটা ছকের মধ্যে আছে, সুন্দর করে মুখস্থ করা যাবে, তাই কি না? তাহলে এটা একটু ভালো করে মুখস্থ করবা, তাহলে আগের গুলো সবই হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা লোহিত কণিকাতে আসি। লোহিত কণিকা বা এরিথ্রো মানেই তো লাল, এখানে দেখো বাংলা দিয়ে আছে। তো এখানে মনে রাখতে হবে মানুষের যে লোহিত কণিকা দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন। মাছের কিন্তু লোহিত কণিকা, সেখানে কিন্তু তোমার নিউক্লিয়াস থাকে, আবার দ্বি অবতল না, গোল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মানুষের কেন দ্বি অবতল? হ্যাঁ, মানুষের রক্ত লোহিত কণিকা কেন দ্বি অবতল? লজিক কি বলো তো? মানুষের এটার মধ্যে এক সময় হচ্ছে নিউক্লিয়াস ছিল, পরে বের হয়ে গেছে, এই কারণে মনে আছে, এটা আমি বলেছিলাম একদিন। এইগুলো প্রশ্ন মনে থাকে স্যার, কিন্তু বাংলা মনে থাকে না। হ্যাঁ, বাংলা মনে থাকে, লজিকগুলো মনে থাকে। আচ্ছা, তাহলে কি কাহিনী যে আসলে মানুষের লোহিত কণিকা মাছের লোহিত কণিকার মতোই গোল ছিল, এরকম অরিজিনাল গোলই ছিল। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে যখন তৈরি হয় অস্থিমজ্জার মধ্যে, লাল অস্থিমজ্জার মধ্যে তৈরি হয়, যে প্রান্তের দিকে যে কোষগুলো থাকে, এইগুলোকে লাল অস্থিমজ্জা বলে। এখান থেকে তৈরি হয়। তৈরি হওয়ার সময় কি হয়, এর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, তো এই নিউক্লিয়াসটা তোমার হচ্ছে এর মধ্যে থাকা অবস্থায় নিউক্লিয়াসটা বের হয়ে যায়। হ্যাঁ, নিউক্লিয়াসটা বের হয়ে যায়, আর এর মধ্যে হিমোগ্লোবিন এসে যুক্ত হয়। তো যখন এই নিউক্লিয়াসটা বের হয়ে যায়, যেমন আমাদের যদি একবার মনে করো সব দাঁত খুলে পড়ে যায়, তাহলে আমাদের মুখটা কেমন হবে? কেমন হবে না?
দুই পাশ থেকে হেলে যাবে না। হ্যাঁ। এরপর তুমি খাওয়া দাওয়ার সময় মুখ খুলবে ঠিকই, কিন্তু খুলে তো যাবে, মানে সংকুচিত হয়ে যাবে কিনা, এমন হয়ে যাবে কিনা। তো এইটাই হয়, এটাই কারণে এদের হলো দ্বি অবতল। দ্বি অবতল কেন, দুই পাশেই ওরকম অবতল হয়ে গেছে, তখন এটা চ্যাপ্টা লেগে গেছে, বুঝছো? তখন এটা কি হয়ে গেছে, চ্যাপ্টা লেগে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। এদিকে একটু ভিতরের দিকে ঢুকে গেছে, এদিকে একটু ভিতরের দিকে ঢুকে গেছে, দিয়ে দ্বি অবতল, এই জন্য দ্বি অবতল, বুঝতে পেরেছো? আচ্ছা, মানে এই কি দ্বি দরকার অবতল, পড়লো যে নিউক্লিয়াসটা বের হয়ে ও, যাইতেই হলো? নিউক্লিয়াসটা থাকলে ঝামেলা ছিল। থাকলে কেন ঝামেলা ছিল? নিউক্লিয়াসকে আল্লাহ কেন রাখেনি, কেন ওকে লাথি ঝাঁটা মারি বের করে দিল? ওই লোহিত রক্তকণিকা কোনোদিন নষ্টই হবে না। না, না, সেটা না, ওইটা সেটা না, না, এটা ওটা মনে হয় নিতে কম হবে না। পরিমাণ অক্সিজেন বহন করতে পারবে নিউক্লিয়াস যদি থাকে। হ্যাঁ, এর মানে এরকম কিছু? কাহিনীটা হলো দেখো,